আমি হচ্ছে শারমিন আক্তার বৃষ্টি। আমি এনজিও ফোরাম অন এডিবিতে ফসিল ফুয়েল ক্যাম্পেইনার হিসেবে আছি। আমি আজকে আমার এই প্রেজেন্টেশনের মাধ্যমে আজকে দেখাতে চাচ্ছি যে বাংলাদেশে এডিবি এবং এআইবির যে ইনভেস্টমেন্ট এবং সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো ঠিক কোন কোন প্রজেক্টে এডিবি এবং এআইবি ব্যাংক ইনভেস্ট করছে এটার উপরে আলোকপাত করব। ফার্স্ট অফ অল এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আসলে আমাদের তাদের উদ্দেশ্যটা কি? বাংলাদেশের ক্ষেত্রে তাদের উদ্দেশ্যটা হচ্ছে যে কিভাবে সাস্টেনেবল ওয়েতে ইনক্লুসিভভাবে ইকোনমিক গ্রোথের জন্য তারা ইনভেস্ট করতে পারে এবং কিভাবে পভার্টি রিডাকশন করা যায় এবং কিভাবে লাইভলিহুড প্যাটার্নটাকে আরও একটু ইমপ্রুভ করা যায়। মোস্ট অফ অল তারা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলোতে ইনভেস্টমেন্ট করে থাকে এবং কিভাবে আমরা ক্লাইমেট চেঞ্জের যে প্রবলেমগুলো কিভাবে ওভারকাম করতে পারি বা মিটিগেট করতে পারি এবং কিভাবে ওইটাকে অ্যাডাপ্টেশন করতে পারি এই ধরনের সেক্টরগুলোতে মেনলি তারা হচ্ছে ইনভেস্ট করে থাকে। এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের উদ্দেশ্য অনেকটা এই ধরনেরই। তারা কিভাবে এশিয়ার মধ্যে ইন্টিগ্রেটেডভাবে ইনভেস্টমেন্ট করতে পারে এবং ইনফ্রাস্ট্রাকচারগুলোতে কিভাবে উন্নয়ন করতে পারে এবং পভার্টি রিডাকশনে তাদের আসলে কিভাবে তারা সহায়তা করতে পারে, এ ধরনের উদ্দেশ্যটা নিয়েই আসলে বাংলাদেশে তারা ইনভেস্টমেন্ট করছে। আমি প্রথমে এডিবি ব্যাংক কিভাবে বাংলাদেশের কোন কোন প্রজেক্টগুলোতে ইনভেস্ট করছে। 1972 সালের পর থেকেই বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইনভেস্ট করে যাচ্ছে। এ পর্যন্ত তারা হচ্ছে 13টা সেক্টরে বাংলাদেশের 13টা সেক্টরে ইনভেস্টমেন্ট করছে এবং 804টা প্রজেক্টে তারা ইনভেস্টমেন্ট করেছে। এবং এই ইনভেস্টমেন্টটা আসলে সব থেকে বড় যে সেক্টরটা এগ্রিকালচার সেক্টরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ইনভেস্টমেন্ট সব থেকে বেশি। এটা তাদের টোটাল যে ইনভেস্টমেন্ট তার মধ্যে 23.5%ই হচ্ছে এগ্রিকালচারে এবং সেকেন্ডে আসলে হচ্ছে এনার্জি সেক্টর। আর এনার্জি সেক্টরে তাদের ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে 16.3% এবং 2010 সাল থেকে এখন পর্যন্ত তাদের ইনভেস্টমেন্ট দাঁড়িয়েছে 4.63 বিলিয়ন ইউএসডি এবং তারা 131টা প্রজেক্টে ইনভেস্টমেন্ট করেছে এবং এটা সব থেকে সেকেন্ড লার্জেস্ট ইনভেস্টমেন্ট সেক্টর ইন বাংলাদেশ এডিবির ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এবং আমরা যদি বার গ্রাফটাতে দেখি ইয়ারলি তাদের ইনভেস্টমেন্টটা আসলে আমাদের এনার্জি সেক্টরে বেড়েই যাচ্ছে এবং তারা এতগুলো প্রজেক্টে 1972 সাল থেকে এই পর্যন্ত ইনভেস্টমেন্ট করছে। এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক 2016 সাল থেকে এই পর্যন্ত আমাদের দেশে সর্বোচ্চ 26টা প্রজেক্টে তারা ইনভেস্ট করেছে ওভারঅল। কিন্তু এনার্জি সেক্টর তাদের ইনভেস্টমেন্ট সব থেকে বেশি, 38.5% ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের এনার্জি সেক্টরে এবং 10টা প্রজেক্ট এআইবির ইনভেস্টমেন্টে এখনও এটা অ্যাক্টিভ রয়েছে এবং 3টা প্রজেক্ট হচ্ছে এখনও প্রপোজড রয়েছে, এখনও ওটা অ্যাপ্রুভড হয়নি। এবং 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি আমরা বার গ্রাফটাতে খেয়াল করি, বার গ্রাফের ইনভেস্টমেন্টটা তারা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টটা বাংলাদেশের এনার্জি সেক্টরে বেড়েই যাচ্ছে। এবং আমরা জানি যে জয়েন্ট এমডিবি ফ্রেমওয়ার্কটাতে তারা যে এডিবি এবং এআইবি অ্যাসাইন করেছে এবং এখানে এই ফ্রেমওয়ার্কটাতে জয়েন্ট এমডিবি যে ফ্রেমওয়ার্ক রয়েছে সেখানে তাদের বলেছে যে তাদের যে এই মেথোডোলজিটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে প্যারিস এগ্রিমেন্টের সাথে অ্যালাইন করে, যেখানে হচ্ছে টেম্পারেচার 1.5 ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য যে ধরনের প্রজেক্টগুলোতে ইনভেস্টমেন্ট করা দরকার তারা শুধু সেই ধরনের প্রজেক্টগুলোতে ইনভেস্টমেন্ট করবে, এ ধরনের তার একটা সাইন আপে এসেছে। এবং দেখা যাচ্ছে 2018 সালে হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা দাঁড় করেছিল, কিন্তু 5 বছর পরে দেখা গেছে এটা পাবলিশড হয়েছে এবং এডিবি এবং এআইবি দুটো ব্যাংকই এর সাথে অ্যাসাইন আছে। এবং আমি আগেই বলেছি যে তাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে টেম্পারেচার কমানো যায়, ইমিশনের মাত্রা কিভাবে কমানো যায়, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারেই তারা ইনভেস্টমেন্ট করবে। এবং এখানে যে 6টা বিল্ডিং ব্লক দেখিয়েছে এটা হচ্ছে এমডিবির একটা ফ্রেমওয়ার্ক যা আসলে প্যারিস এগ্রিমেন্টের সাথে কিভাবে যে এই ধরনের মাল্টি ডেভেলপমেন্ট ব্যাংকের যে ইনভেস্টমেন্টগুলো প্যারিস এগ্রিমেন্টের সাথে অ্যালাইন করে, সেক্ষেত্রে কোন ধরনের প্রজেক্টগুলোতে ইনভেস্টমেন্ট করলে ইমিশনের মাত্রা কমবে, এই ধরনের প্রসেসের মাধ্যমে তারা এই বিল্ডিং ব্লকে দেখিয়েছেন। কিন্তু আসলে এটা একটা
ফাঁদ বলা চলে, কারণ এআইবি ব্যাংক এবং এডিবি ব্যাংক সম্পূর্ণভাবে এই ফ্রেমওয়ার্কটা এমনভাবে দাঁড় করিয়েছে যে এখানে গ্যাস প্রজেক্টও রয়েছে, কিন্তু তারা বলেছে যে গ্যাস প্রজেক্টে ক্লিন এনার্জি হিসেবে তারা সবার কাছে প্রচার করেছে এবং বলছে যে এই ধরনের প্রজেক্টগুলোতে ইমিশন নেই এবং তারা খুব হাই টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার করবে, যার কারণে এই ধরনের এই প্রজেক্টগুলোতে ইমিশন অনেক কম হবে। কিন্তু আসলে এডিবি এবং এআইবি এটা আসলে একটা মানে কি বলবো, তারা আসলে একটা সবার কাছে বলছে যে এটা ক্লিন এনার্জি, কিন্তু আসলে গ্যাস বা এলএনজি কখনো ক্লিন এনার্জি হতে পারে না, কারণ এখানে টেম্পারেচার যে ধরনের এলএনজি বেস যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেখানে ইমিশনের মাত্রা অনেক বেশি এবং এখানে দেখা যাচ্ছে যে এই 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 প্রজেক্টগুলোতে যে ইনভেস্টমেন্ট করে তারা তাই ইমিশন কোনোভাবে আসলে কমবে না, বরং বাড়বে এবং টেম্পারেচার 1.5 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেড়েই যাবে, যা আসলে প্যারিস এগ্রিমেন্টের সাথে কখনো অ্যালাইন করেই না। এবং জাস্ট ট্রানজিশনের ক্ষেত্রে যেটা আমি বলবো, তারা বলছে যে জাস্ট ট্রানজিশনে তারা শিফট করছে, কিন্তু জাস্ট ট্রানজিশনে আসলে কি ট্রুলি তারা ইনভেস্টমেন্ট করছে কিনা এটা আসলে দেখার মতো আসলে কেউ নেই এবং ইনভেস্টমেন্ট করছেও না, এবং তারা সামগ্রিকভাবে এর উপরে কোনো দৃষ্টিপাত করছে না, শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপ করা যায় এই ধরনের মানে ডেভেলপমেন্ট নিয়ে তারা ভাবছে এবং কিভাবে কালেকটিভলি ইনফ্রাস্ট্রাকচারগুলো বাড়ানো যায়। এআইবি ব্যাংকের মেইন টার্গেটটা হচ্ছে ওইখানে, এবং তারা গ্যাস প্রজেক্টগুলো বা পাইপলাইনও তারা ইনভেস্টমেন্ট করেই যাচ্ছে। জাস্ট ট্রানজিশনে যে ধরনের ফাইন্যান্স হওয়া উচিত সেগুলো আসলে হচ্ছে না, এবং তাদের যে ব্যাংক কি বলবো, তাদের যে ধারণাগুলো ছিল পুরাতন সেই ধারণাগুলোকেই তারা ইমপ্লিমেন্ট করছে এবং তারা হচ্ছে বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করছে কিভাবে তারা এখান থেকে বাণিজ্য করতে পারে। কিন্তু আমরা কিভাবে বাংলাদেশের পার্সপেক্টিভে যে ধরনের প্রজেক্টগুলো হলে আমরা সেগুলোকে অ্যাডপ্ট করতে পারবো না বা আমাদের ইমিশনের মাত্রা বেড়ে যাবে, সে আমাদের দেশের পার্সপেক্টিভে সেই দিকে দৃষ্টি না করে তারা হচ্ছে তাদের ব্যাংকিং সেক্টরে কিভাবে তাদের বিজনেসটা রান করতে পারে বা কিভাবে লাভজনকভাবে তারা তাদের ইনভেস্টমেন্ট বাড়াতে পারে এগুলোর কথাই বলছে, এবং বারবার তারা ঋণের বোঝা আমাদের উপরে চাপিয়ে যাচ্ছে। এখানে যদি দেখা যায়, আমরা তো বলছি যে এডিবি ব্যাংক আমাদের দেশে ইনভেস্টমেন্ট করছে, এখন এখানে এই গ্রাফটা এই চিত্রটা দেখা যাবে যে মোস্ট অফ দ্য টাইম তারা হচ্ছে আমাদের লোন দিচ্ছে এবং এখানে 4220 মিলিয়ন ইউএসডি তারা আমাদের লোন দিয়েছে এ পর্যন্ত এডিবি ব্যাংক, এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে তারা মাত্র 400 মিলিয়ন ইউএসডি দিয়েছে, এবং খুব চিকন একটা সুতার মতো দেখা যাচ্ছে 8.1 মিলিয়ন ইউএসডি মাত্র গ্র্যান্ট দিয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে সব থেকে বেশি তারা আমাদেরকে লোনই দিয়েছে, যা হচ্ছে আমাদের উপরে একটা বোঝা হয়েই আছে। টোটাল তারা 4.63 বিলিয়ন ইউএসডি হচ্ছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেছে বিভিন্ন প্রজেক্টে। এর মধ্যে এনার্জি সেক্টর, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সেক্টরে তাদের ইনভেস্টমেন্ট সব থেকে বেশি 2184 মিলিয়ন ইউএসডি। তারপর হচ্ছে এনার্জি ইফিসিয়েন্সি, যেখানে হচ্ছে 1502 মিলিয়ন ইউএসডি। এখানে এনার্জি ইফিসিয়েন্সি বলতে তারা হচ্ছে ক্লিন এনার্জির কথা বলেছে, কিন্তু এই ক্লিন এনার্জিটা আসলে কি তারা খুব ক্লিয়ার ভাবে বলেনি। এখানে এলএনজিও আছে এবং অন্য ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপিং এর ক্ষেত্রে তারা এনার্জি ইফিসিয়েন্সি বলেছে এবং ক্যাপাসিটি বিল্ড আপও এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু ক্লিয়ারলি স্পেসিফিক ভাবে তারা অনেক জায়গায় মেনশন করেনি। এবং ফসিল ফুয়েলে দেখা যাচ্ছে 500 মিলিয়ন ইউএসডি তারা ইনভেস্টমেন্ট করেছে, এবং পাইপলাইনে গ্যাস পাইপলাইনের ক্ষেত্রে তারা 334 মিলিয়ন ইউএসডি, এবং সোলারে দেখা যাচ্ছে খুবই কম পরিমাণ তারা ইনভেস্ট করেছে 105.22 মিলিয়ন ইউএসডি, এবং উইন্ডের ক্ষেত্রে 1.8 মিলিয়ন ইউএসডি, এটা পরিমাণ খুবই কম। সোলার এবং তারা যে জাস্ট ট্রানজিশনের কথা বলেছে, এই চিত্রটা দেখলে বোঝা যাবে জাস্ট ট্রানজিশনের ক্ষেত্রে তারা আসলে কতটুকু ইনভেস্ট করতেছে। তারা হচ্ছে সোলার এবং উইন্ডে খুবই কম পরিমাণ ইনভেস্ট, কিন্তু দেখা যাচ্ছে যে ফসিল ফুয়েলে এবং পাইপলাইনে এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট সব থেকে বেশি। এআইবির ক্ষেত্রেও চিত্রটা অনেকটা এরকম, এবং এআইবির ক্ষেত্রে এরা কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা আমাদের কোনো গ্র্যান্ট দেয়নি, সম্পূর্ণটাই তারা আমাদের লোন হিসেবে দিয়েছে, এবং এই লোনের পরিমাণটা হচ্ছে 1.3 বিলিয়ন ইউএসডি, এবং সব থেকে বেশি আমাদের ইনভেস্টমেন্ট করেছে এনার্জি সেক্টরের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে, যার পরিমাণ হচ্ছে 1115 মিলিয়ন ইউএসডি। এবং গ্যাসে তাদের যেখানে তারা প্যারিস এগ্রিমেন্টের সাথে বলছে যে আমরা সম্পূর্ণভাবে
পাইপলাইন, কিন্তু এখানে গ্যাসে তারা ইনভেস্ট করছে 170 মিলিয়ন ইউএসডি এবং পাইপলাইনে 60 মিলিয়ন ইউএসডি। তার মানে এর পরিমাণটাও খুব কম না। এখানে দেখা যাচ্ছে কোনো জায়গায় তারা কিন্তু কোনো সোলার বা উইন্ড বা যেগুলো রিনিউয়েবল এনার্জি ভিত্তিক যে প্রজেক্টগুলো রয়েছে সেই ধরনের কোনো প্রজেক্টে তারা ইনভেস্টমেন্ট করেনি। এবং বাংলাদেশে এআইবির 10টা যে প্রজেক্ট আছে তার মধ্যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে তাদের বেশি এবং গ্যাসের পাইপলাইনে ইনভেস্টমেন্ট বেশি, কিন্তু কোনো সোলার বা উইন্ডের কোনো ইনভেস্টমেন্ট তাদের নেই এখন পর্যন্ত। এখন ফসিল ফুয়েলে তাদের যে একটা অ্যাডিকশন আছে সেটা তো আমি আগের যে আমার গ্রাফ বা পাইচার থেকে বোঝা যাচ্ছে। এবং অলরেডি খুলনাতে রূপসা 800 মেগাওয়াট এলএনজি ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট তারা করছে, যেখানে তারা 500 মিলিয়ন ইউএসডি এডিবি ব্যাংক হচ্ছে লোন দিয়েছে, সম্পূর্ণ লোন দিয়েছে। এবং এখানে যে তারা বলছে যে গ্যাস পাইপলাইন করবে, কিন্তু এখনো কোনোভাবে কোনো পাইপলাইন তারা এখনো করেনি, যেটা ধারণা করছে হয়তো ডিজেল ভিত্তিকভাবে ওটা চলবে। এবং এখানে এনভায়রনমেন্টাল রিস্কটা অনেক বেশি, কারণ এই পাওয়ার প্ল্যান্টটা একটা নদীর তীরে, যেখানে ওই নদীটা পলিউশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ওই নদীর উপরে ওইখানে মানুষের লাইভলিহুড প্যাটার্নটা অনেকটা নির্ভরশীল, যা আসলে এই পাওয়ার প্ল্যান্টটা হওয়ার কারণে ওইখানে মানুষের লাইভলিহুড প্যাটার্নটা হয়তো সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। এবং ওইখানে আগে ওই নদীতে শুশুক দেখা যেত, ডলফিন দেখা যেত, এখন ধারণা করা হচ্ছে হয়তো এই পাওয়ার প্ল্যান্টটা হওয়ার পরে হয়তো ওইখানে আমাদের এই ধরনের যে বায়োডাইভার্সিটিক্যাল যে চেঞ্জটা এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে এবং এই ধরনের প্রাণীগুলো হয়তো ওইখানে থাকবে না। এবং এই পাওয়ার প্ল্যান্টগুলো আসলে সবসময়ের জন্য নদী ভিত্তিক বা কোস্টাল ভিত্তিকভাবে হয় এবং মানে এই এডিবি বা এআইবি ব্যাংক যারা তারা এ সকল বিষয়ে অবগত, তারপরে তারা এ ধরনের যেগুলো আছে আমাদের দেশের জন্য খুবই হার্ম এবং আমাদের বায়োডাইভার্সিটি চেঞ্জ হতে পারে এবং ইমিশন অনেক বেশি হতে পারে, সেই ধরনের প্রজেক্টগুলোতে তারা ইনভেস্টমেন্ট করছে। এবং আরেকটা হচ্ছে রিলায়েন্স মেঘনাঘাট 718 মেগাওয়াটেও তারা 200 মিলিয়ন ইউএসডি লোন দিয়েছে। এখানেও হচ্ছে বলবো যে ওইখানে মানুষ এই রিভারটা সম্পূর্ণভাবে এখন পলিউটেড হয়ে গেছে। এখন আমি ওইখানে গত বছর যখন গিয়েছিলাম দেখেছি যে পুরো পানি একদম কালো কালো হয়ে গিয়েছে এবং পানি, এটা যে নদী দেখলে বোঝা যাবে না আসলে এটা নদী না কোনো নর্দমা, পুরো নদীটার। এবং ওইখানে পুরো একটা জোন তৈরি হয়ে গিয়েছে এবং তারা জানে যে এই নদীটা সম্পূর্ণভাবে হয়তো নর্দমায় পরিণত হয়ে যাবে, তারপরেও এই ধরনের প্রজেক্টগুলোতে তারা ইনভেস্ট করছে। এবং এআইবি ব্যাংকও সম্পূর্ণভাবে একই। এআইবি ব্যাংকের তো কোনো রিনিউয়েবলে কোনো ইনভেস্টমেন্টই নেই, এদিকে শুধুমাত্র তারা হচ্ছে গ্যাস ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্ট সেগুলোতে ইনভেস্ট করেছে। এবং ভোলা 225 মেগাওয়াটে একটা পাওয়ার প্ল্যান্ট বরিশালের ভোলাতে বোনানুদ্দিনে, সেখানেও তারা হচ্ছে 60 মিলিয়ন ইউএসডি লোন দিয়েছিল। এবং ওখানে যে মানুষদের জায়গা দখল করে তারা হচ্ছে এই পাওয়ার প্ল্যান্টটা করেছে, কিন্তু প্রপার যে কম্পেনসেশন সেই কম্পেনসেশনটা তারা পায়নি। এই কম্পেনসেশন না পাওয়ার পরে আমরা আছে এনজিও ফোরাম অন এডিবি এবং ক্লিন এবং প্রান্তজন ট্রাস্ট, এই ধরনের আমরা এই 3টা অর্গানাইজেশন ওই যে এফেক্টেড কমিউনিটি সেই কমিউনিটির সাথে কথা বলেছিলাম এবং তাদের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনে দেন আমরা হচ্ছে এআইবি ব্যাংকে হচ্ছে আমরা কমপ্লেন করেছি যে এই ধরনের যে এফেক্টেড কমিউনিটি সম্পূর্ণভাবে কম্পেনসেশন পায়নি। এবং পরে বাংলাদেশ মানে সারা পৃথিবীর মধ্যে প্রথম এআইবির বিরুদ্ধে বাংলাদেশ প্রথম হচ্ছে এআইবি ব্যাংকে কমপ্লেন করেছে যে তাদের কোনো একটা প্রজেক্টের কারণে একটা কমিউনিটি সম্পূর্ণভাবে এফেক্টেড হচ্ছে এবং তারা প্রপার কম্পেনসেশন দেয়নি। এটা সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশই প্রথম যারা এআইবির বিরুদ্ধে কথা বলেছে। এবং এই কমপ্লেনটা করার পরে হচ্ছে আমরা ওইখানে জনগণ হচ্ছে এফেক্টেড কমিউনিটি যারা ছিলেন তারা হচ্ছে প্রপার কম্পেনসেশনও পেয়েছে। কিন্তু প্রজেক্ট রান হওয়ার পরেও তারা আরও কিছু জায়গা দখল করেছিল, কিন্তু সেখানে এখনও তারা প্রপার কম্পেনসেশন পায়নি এবং এই কমপ্লেনগুলো চলছে এবং তাদের সাথে আমাদের বাকবিতণ্ডা চলছেই। এবং এই যে আমি যে বললাম মেঘনাঘাটেও এআইবি ব্যাংকের ইনভেস্টমেন্ট রয়েছে 584 মেগাওয়াটের, এটা হচ্ছে এলএনজি ভিত্তিক পাওয়ার প্ল্যান্টটা। এখানে তারা লোন দিয়েছে 110 মিলিয়ন ইউএসডি এবং ওইখানে মানুষের সেম কাহিনী, তারা হচ্ছে ল্যান্ড গ্র্যাবিং করেছে এবং ওইখানে নদীটা তো বললামই নদীর অবস্থা খুবই খারাপ, তবুও তারা ওইখানে এই সকল এলএনজি ভিত্তিক বা যেগুলো নদী বা পরিবেশকে দূষণ করছে সে ধরনের প্রজেক্টগুলোতেই তাদের এফেকশন সব থেকে বেশি।
আমি যেটা বললাম যে বোরহানুদ্দিনের মানুষরা কনসার্ন ছিল বলেই কিন্তু এ ধরনের তারা একটা কম্পেনসেশন পেয়েছে, কিন্তু তারা হচ্ছে ইনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্টটা হচ্ছিল, যে যেমন ওইখানে মানুষের হচ্ছে তারা হচ্ছে পান চাষ করতো, কিন্তু তারা ওই প্রজেক্টটা হওয়ার কারণে ওইখানে নদী থেকে বালি উত্তোলন করে এবং বালি উত্তোলন করার পরে ওই আমাদের ওই পানের যে বরজ সেখানে ফেলে, যার কারণে প্রপারলি পান হচ্ছিল না এবং ওইখানে মানুষ ওই নদীর উপরে ডিপেন্ড করে হচ্ছে লাইভলিহুড প্যাটার্নটার সাথে তাদের জীবন জীবিকা নির্বাহ করছিল। কিন্তু তাদের যে বায়োডাইভার্সিটি বা এনভায়রনমেন্টের যে ইম্প্যাক্ট হচ্ছে এবং তারা এই ব্যাপারটাতে কনসার্ন ছিল বলেই কিন্তু এ ধরনের এআইবির বিরুদ্ধে কিন্তু কমপ্লেন করা গিয়েছে এবং তারাও হচ্ছে এটা নিয়ে এখন কনসার্ন। সো আমাদের সিভিল সোসাইটি বা যারা অ্যাফেক্টেড কমিউনিটি তাদেরকে আসলে কনসার্ন হতে হবে এবং তাদের যে প্রজেক্টগুলো যে সকল প্রজেক্টে ইনভেস্ট করছে সেই ধরনের প্রজেক্টগুলো যদি আমাদের জন্য আমরা যদি ক্ষতির সম্মুখীন হই সেই সকল বিষয় নিয়ে আমাদের কনসার্ন থাকতে হবে এবং তাদেরকে বলতে হবে। এবং প্রপারলি যে এই ধরনের প্রজেক্টগুলো যে ট্রান্সপারেন্ট বা অ্যাকাউন্টেবিলিটির দিক থেকে অনেক ল্যাক তাদের যে ঘাটতি রয়েছে, তারা হচ্ছে প্রপারলি ইনফরমেশন ডিসক্লোজ করছে না, সেক্ষেত্রে তারা যেন তাদের ইআইএ রিপোর্ট বা অন্যান্য যে সকল জিনিস প্রপার ডকুমেন্ট জন্য আমাদের কাছে ডিসক্লোজ করে, সেক্ষেত্রে তাদেরকে আমাদের জানাতে হবে এবং আমাদের সিভিল সোসাইটি বা যারা এফেক্টেড কমিউনিটি তাদেরকে কনসার্নটা তাদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। রিকমেন্ডেশনের ক্ষেত্রে এডিবি এআইবির ক্ষেত্রে আমি বলবো যে তারা যে ফেজ আউট বলেছে যে কয়লা ভিত্তিক, সেটা প্রপারলি যেন ফেজ আউট করে। এক্ষেত্রে আমাদের আমাদের দিক থেকে একটা ডিমান্ড হওয়া উচিত যে তারা প্রপারলি যেন এখান থেকে ফেজ আউট করে এবং প্যারিস এগ্রিমেন্টের সাথে সম্পূর্ণভাবে অ্যালাইন করে যেন আমরা আমাদের ডেভেলপিং কান্ট্রি যারা আছে বা বাংলাদেশ যেন কার্বন লকিং হয়ে না থাকি এবং কার্বন লকিং যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে ইনভেস্টমেন্ট না করে যে জাস্ট ট্রানজিশন বা যে রিনিউয়েবল ভিত্তিক যে প্রজেক্ট সেই প্রজেক্টের জন্য ইনভেস্ট করে, এটাই হচ্ছে সেই দিকে যেন তারা নজর দেয় এবং ক্লিনার এবং যেগুলো আমরা অ্যাফোর্ড করতে পারবো এই ধরনের প্রজেক্টগুলোতেই যেন তারা ইনভেস্টমেন্ট করে এবং যেই প্রজেক্টগুলো ইমিশনের মাত্রা অনেক কম সেই ধরনের প্রজেক্টগুলোতে যেন তারা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেয় এবং গ্রিন এবং ক্লিন এনার্জিটা প্রপারলি যেন তারা সেদিকেই যেন নজর দেয় এবং তাদের অবশ্যই ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল হতে হবে এবং সকল ধরনের ইনফরমেশন ডিসক্লোজ করতে হবে এবং ইআইএ রিপোর্ট কোন একটা প্রজেক্ট হওয়ার ক্ষেত্রে ওইখানে মানুষকে কনসার্ন করতে হবে এবং ইআইএ রিপোর্টগুলো সবার সামনে তুলে ধরতে হবে।